কোনো স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই। রাজ্যের ভাড়ার শূন্য। 2010-এর পরবর্তী ওবিসি লিস্ট খারিজ করে দিয়েছেন। সেই লিস্টকে যদি মান্যতা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে এটা খুব পরিকল্পিত। এটা না বুঝেতে করেননি। তারা জানেন যে আমরা এটা করব, আদালত যাবে, স্টে হয়ে যাবে, আমাকে নিয়োগ করতে হবে না। আর নিয়োগ করতে না হলে তখন আমি সিভিক ভলেন্টিয়ার জাতীয় কিছু কিছু লোককে কাজে লাগাবো, যাদের দিয়ে তৃণমূলের পক্ষে গুন্ডামিও করাতে পারবো, সরকারি পয়সায় তাদের বুঝতেও পারবো। এই হচ্ছে এই রাজ্যের সামগ্রিক পরিকল্পনা। এটা নিয়ে বক্তৃতা করে লাভ কি? কাজের কাজ করুন, একটা সুপ্রিম কোর্টে পিটিশন করে দিন না। ওদের যদি উকিলের অভাব হয় আমি করে দেবো বিনা পয়সা, কোনো চিন্তা নেই। সেই তথ্যটা দিতে হবে। রাজ্য সরকারের হয়ে মামলা করবে? হ্যাঁ, যদি জনগণের স্বার্থে হয়, রাজ্য সরকার আমাকে তথ্য দেয় যে গরিব মানুষের আবাস প্রকল্পের জন্য কেন্দ্র টাকা আটকে রেখেছে, বা গরিব মানুষের এই প্রকল্প মানরেগার জন্য কেন্দ্র টাকা আটকে রেখেছে, ওদের কোনো দোষ নেই, তথ্য দিন, করে দেবো। আচ্ছা, আমি যদি জেনে বুঝে ভুল করি, আপনিও দেখবেন, যদি আপনাকে ছাত্রকে অঙ্ক শেখাতে যান, যতই বলে দিন না কেন এই পদ্ধতি, সে একটা ঠিক ভুল করবেই। কেন সেই পদ্ধতিটাকে প্রয়োগ করার মতো তার সদিচ্ছা নেই। তাই এই রাজ্যের কোনো সদিচ্ছা আছে কি মানুষের কল্যাণে কাজ করার? মহা মুশকিল। চুরি করা যায় না, কিন্তু উনি চুরি করেন, কি করা যায়? কর্মীদের যদি শির দ্বারা সিধে থাকে, কর্মীরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পথে নামুন। কিভাবে কি করতে হয় জানা আছে, এই সরকারকে বাধ্য করতে টাকা দেওয়ার জন্য। সেই পথে কর্মীরা কি যাচ্ছেন সবাই? এখনো তো কেউ কেউ মনে করেন যে তিনি ঘেউ ঘেউ করতেই ভালোবাসেন। যারা মনে করেন যে না, ঘেউ ঘেউ না, আমি আমার অধিকারটা প্রতিষ্ঠা করেছি, কার্যকর করব, তারা পথে নামুন না একদিন। সমস্ত সরকারি কর্মচারী একদিন 5 ঘন্টার জন্য ওটা আলিপুর অঞ্চলটাকে মুখ্যমন্ত্রী রিয়েল এস্টেট প্রপার্টির জন্য ব্যবহার করতে চাইছেন। জেলের জমিকে তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। চিড়িয়াখানার জমিকে তিনি বিক্রি করার চেষ্টা করছেন। ওর দলের লোকেরা কাটমানি অনেক উপার্জন করতে পারবে, সেটারই একটা পরিকল্পনা, এছাড়া অন্য কিছু। পশ্চিমবঙ্গ এই ধরনের মুখ্যমন্ত্রীকে দেখতে হচ্ছে। আমি তো এই কথাগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লাম। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি, মানুষকে বোঝাতে পারছি না, জানি না, যে এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করার মতো অবস্থায় নেই। রাজ্যের ভাড়ার শূন্য। মেলা, খেলা, বিজ্ঞাপন, পূজা, ভাতা এইসব দিতে দিতে রাজ্যের যে করণীয় কাজ, সেই করণীয় কাজ করার মতো তাদের অর্থ যোগান নেই। তাই তারা নিয়োগের নাম করে খুব পরিকল্পিতভাবেই নিয়োগ প্রক্রিয়ায় একটা আইনি গলদ রেখে দেন, এবং জানেন যে তারা যে গলদ রেখেছিল এটা নিয়ে হাইকোর্টে গেলে পরেই হাইকোর্ট বাধ্য হবেন সাংবিধানিকভাবে, তার বাধ্যবাধকতা যে বেআইনি কাজ হলে বেআইনি কাজকে আটকে দেওয়া। এবং তাই হচ্ছে, সর্বক্ষেত্রে হচ্ছে। আজকে পুরসভা সংক্রান্ত যে বিষয়টা আপনি বললেন, এটা খুব স্বাভাবিক। যেখানে আদালত তারা 2010-এর পরবর্তী ওবিসি লিস্ট খারিজ করে দিয়েছেন, সেই লিস্টকে যদি মান্যতা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে এটা খুব পরিকল্পিত। এটা না বুঝেতে করেননি। তারা জানেন যে আমরা এটা করব, আদালত যাবে, স্টে হয়ে যাবে, আমাকে নিয়োগ করতে হবে না। আর নিয়োগ করতে না হলে তখন আমি সিভিক ভলেন্টিয়ার জাতীয় কিছু কিছু লোককে কাজে লাগাবো, যাদের দিয়ে তৃণমূলের পক্ষে গুন্ডামিও করাতে পারবো, সরকারি পয়সায় তাদের বুঝতেও পারবো। এই হচ্ছে এই রাজ্যের সামগ্রিক পরিকল্পনা। এই পরিকল্পনাটা বুঝতে হবে। রাজ্যের জনগণ যতক্ষণ না এই পরিকল্পনাটা বুঝতে পারছেন, ততক্ষণ রাজ্যের জনগণের পক্ষে তো কষ্ট ছাড়া আর কিছু করার নেই। আপনি যেমনটা বললেন একদম শুরুতেই, যে কোথাও গিয়ে এই স্থায়ী যে একটা কর্মসংস্থান তৈরি করা, সেই কর্মসংস্থান তৈরি করতে বারংবার পিছু হচ্ছে রাজ্যের শাসক দল। সেখানটাতে দাঁড়িয়ে থেকে বৃহস্পতিবার একদম শুনানির সময় বিচারপতি কৌশিক চন্দ্র বললেন যে কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজনই নেই। এরপর পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি কৌশিক চন্দ্রকে বলতে শোনা গেল যে ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করার কথা। তারপরে তিনি নির্দেশ দিচ্ছেন যে আজই পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তো বারংবার জয়েন্ট এন্ট্রান্স বলুন বা সমস্ত ক্ষেত্রে নিয়োগ, ভর্তির প্রক্রিয়া কোনো কিছু শুরু করা যাচ্ছে না এই ধোঁয়াশার জন্য। কি বলবো? আমি উত্তর আগেই দিয়েছি, একই কথা পুনরাবৃত্তি করতে হয়। এই রাজ্য সরকার চায় না, তাদের রাজনৈতিক ইচ্ছা নেই। তারা চান পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায়কে বেকার রাখলে পরে তাদের পক্ষে তাদের দিয়ে অপকর্ম করানোর সুবিধে হয়ে যায়, তাদের দিয়ে কাটমানি তোলার সুবিধে বাড়ে। সেই জন্যই রাজ্য সরকারের বিচারপতিদের সুনির্দিষ্ট পরামর্শ শোনবার মতো সৌজন্য তাদের নেই, কেন তাদের সে রাজনৈতিক ইচ্ছা নেই। কেন চাকরি পেলেন বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই কথা। এবং বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন
আপনার বিরুদ্ধে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একদম কটাক্ষ করে বলেছিলেন যে উনি বিশ্বের বৃহত্তম আইনজীবী, ওনার নোবেল পাওয়া উচিত। সেই আপনারই একদম লড়া মামলাতেই ফিরছে 100 দিনের কাজ। হাইকোর্টের সেই নির্দেশকে রীতিমতো স্বাগত জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব, কিভাবে দেখছেন? দেখুন, আমি বহুদিন বলেছি, দুর্ভাগ্যজনকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে হয় তো অস্থির মস্তিষ্ক মানুষ, তার কথার কোনো গুরুত্ব আমি দিই না। তিনি কি বলেন, কেন বলেন, তার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক আমাকে চৌর্যবৃত্তির পথটাকে খোলা রাখতে হবে আমার কর্মীদের জন্য। সেই ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা তার মাথায় নেই। অতএব ওই ভদ্রমহিলার কথা আমি খুব একটা গুরুত্ব দিই না। আসন্ন নির্বাচন 26-এর এই নির্বাচনে যখন রাজ্য সরকার 3-4টে বিষয়ের উপরে একদম রীতিমতো নজর দিচ্ছে, যে 100 দিনের কাজ, বিভিন্ন ক্ষেত্রে আবাস প্রকল্পের কাজ, সেখানে কেন্দ্র থেকে একদম কোনো রকম কোনো আর্থিক সাহায্য করা হচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের একদম তীব্র নিন্দা করছে, হাইকোর্টের রায়ের যখন তারা তাদের পরিপন্থী হচ্ছে না যে রায়গুলো, তারা তীব্র সমালোচনা করছে। এক্ষেত্রে একদম আপনি ব্যক্তি হিসেবে আপনার সমালোচনা তো উঠে এসেছিল, সেখানে দাঁড়িয়ে যখন 100 দিনের কাজের এই রকম একটা কেস আমার এলো, তখন রাজ্য সরকারদের সুনাম রীতিমতো। আসলে কি জানেন তো, মানে এতে রাজনৈতিক ব্যাখ্যা দিতে হয়, আমার খারাপ লাগে। ওরা তো 100 দিনের কাজ মানুষ পাক কার্যত সেটা নিয়ে তো লড়াই করেন নিয়ে। ওরা বিজ্ঞান বিরোধী প্রচারের জন্য কিছু লোক নিয়ে দিল্লি গেলেন, সেখানে নাচানাচি করলেন, রাজঘাটে অসভ্যতা করলেন, আর তাদের ওদের ভাবি নেতাকে খুব উজ্জ্বল চেহারায় হাজির করার চেষ্টা করলেন প্রচার মাধ্যমের দ্বারা। তখন থেকে আমাদের মামলা চলছে। আমরা তখনই বলেছিলাম, যদি রাজ্য সরকারের যুক্তিসঙ্গত কোন রকম দাবি থাকে, আদালত আছে, আদালতে যাচ্ছে না কেন? তার কারণ তারা তাদের দাবির পক্ষে কোনো যুক্তিসঙ্গত তথ্য দিতে পারছেন না, আর নিজেদের মধ্যে ঝগড়া করছেন তৃণমূল আর বিজেপি মানুষকে এটা বিভ্রান্ত করবার জন্য। দেখো, এই রাজ্যে দুটো দলই আছে, একদল চুরি করছে আর একদল চৌর্যবৃত্তিকে আড়াল করছে। এই দুই দলের ঝগড়া, আর তো কিছু না। 3 বছর ধরে যে বন্ধ ছিল মানরেগা প্রকল্প বা 100 দিনের কাজ, তো বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করতে হবে। আগামী 1 আগস্ট থেকে বাংলায় ফের এই প্রকল্প চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। এই প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, সেটা নিয়ে কি হবে? সেটা কি হবে? দুর্নীতি তদন্ত চলবে। আমাদের তো পরিষ্কার বক্তব্য, যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের জেলে পাঠানো হোক। 100 দিনের কাজে এখন হাইকোর্টে রায় হয়ে গেছে, তাই অন্য কিছু বলতে পারছেন না। তা না হলে এটা নিয়ে রাস্তাঘাটে বলতেন যে বিকাশ ভট্টাচার্য আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রীতিমতো বলছেন যে আমরা রিভিউ পিটিশনে যাব। কেন্দ্র 155 থেকে 156টা টিম পাঠিয়েছে বাংলায়, গোটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলেন ওনারা। আমরা সবটাই করেছি, প্রথমে এরিয়ার দিন। আর তিনি অভিযোগ করছেন যে 4 বছর ধরে আবাস যোজনা 100 দিনের টাকা পাচ্ছে না রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে আপনাদের কাছে যা বকেয়া টাকা আছে সেটাও দিন, আর বর্ধিত বকেয়া দিন। এটা নিয়ে বক্তৃতা করে লাভ কি? কাজের কাজ করুন, যাতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দিন না। ওদের যদি উকিলের অভাব হয়, আমি করতে বিনা পয়সা, কোনো চিন্তা নেই। সেই তথ্যটা দিতে হবে। রাজ্য সরকারের হয়ে মামলা করবে। হ্যাঁ, যদি জনগণের স্বার্থে হয়, রাজ্য সরকার আমাকে তথ্য দেয় যে গরিব মানুষের আবাস প্রকল্পের জন্য কেন্দ্র টাকা আটকে রেখেছে, বা গরিব মানুষের এই প্রকল্প মানরেগার জন্য কেন্দ্র টাকা আটকে রেখেছে, ওদের কোনো দোষ নেই, তথ্য দিন, করে দেবো, কোনো অসুবিধা নেই। কোটি কোটি টাকা খরচা করতে হবে না, আমি করে দেবো। রাজ্যে রীতিমতো ওবিসি সংরক্ষণ ফের ধাক্কা খেলো রাজ্য সরকার। একদম রাজ্যের তৈরি করা নতুন তালিকায় মঙ্গলবার অন্তর্বর্তীকালীন স্থগিতা দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ বুধবার সেই ওবিসি ইস্যুতেই মুখ খুললেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন যে হাইকোর্টের নির্দেশ মেনেই তো তালিকা তৈরি করা হয়েছিল, কারোর শিক্ষা বা চাকরি কেড়ে নেওয়া উচিত না বলে তিনি মন্তব্য করছেন। হাইকোর্টের নির্দেশ মেনে করছিলেন, তো হাইকোর্টকে এটা বোঝাতে পারলেন না? মহা মুশকিল। ওরা যদি হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করেন, হাইকোর্টকে এটা বোঝাতে তো 2 মিনিট লাগে। আসলে হাইকোর্টের নির্দেশটাকে বিকৃত করা, যেমন ও স্বাভাবিক প্রবৃত্তি সবকিছু বিকৃত করেন, উনি প্রশাসনকে দিয়েও হাইকোর্টের নির্দেশকে বিকৃত করেই নতুন ভাবে করার চেষ্টা করছিলেন। হাইকোর্ট সেটা আটকে দিয়েছেন, স্বাভাবিক পারেন। 2010 সালের পর থেকে দেওয়ার সমস্ত ওবিসি শংসাপত্রে রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছিল, পরে রাজ্য নতুন করে তালিকা তৈরি করেছে। এবার সেই তালিকা নিয়েও প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আমি যদি জেনে বুঝে ভুল করি, আপনিও দেখবেন, যদি আপনার ছাত্রকে অঙ্ক শেখাতে যান, যতই বলে দিন না কেন এই পদ্ধতি, সে একটা ঠিক ভুল করবে।
কেন সেই পদ্ধতিটাকে প্রয়োগ করার মতো তার সদিচ্ছা নেই। তাই এই রাজ্যের কোনো সদিচ্ছা আছে কি মানুষের কল্যাণে কাজ করার? নেই। তাহলে আপনি যখন এই কথা বলছেন সেই সময় বিরোধীদের দিকে রীতিমতো আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না ওবিসি সংরক্ষণ হোক, এটা পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষণ। তার প্রশ্ন 33% অধিকার কিভাবে কাটবো? চাকরি, শিক্ষা সব কাটতে হবে তো, একে তো মানুষ পায় না, এটা করে বাধা দিচ্ছে। আবার বলি, উন্মাদগ্রস্ত লোকের কথাটা কানে নামিয়ে সিপিএম এর সঙ্গে ওবিসি কি সম্পর্ক হলো? বিজেপির সঙ্গে বা কি সম্পর্ক ওরা জানেন? ওরা ঘরে বসে পর্দার আড়ালে কি কথা বলে ওরা বলতে পারবেন। আইন মেনে, নিয়ম মেনে ওবিসি লিস্ট তৈরি করতে বাধা কোথায় আছে? হাইকোর্ট তো বারবার বলছে 2010 সালে একটা লিস্ট ছিল, এটা ঠিক। তাকে যদি পরিবর্তন করতে হয় নিয়ম মেনে করতে হবে। অতএব উনি যখন এই কথাগুলো বলেন জানলেন ওর পরিকল্পনাই হচ্ছে এই ব্যাপারগুলোকে আরো ভোট পাকিয়ে দেওয়া। উনি স্বচ্ছতা কি জানেন না, ওর কাজটাই হচ্ছে অস্বচ্ছতা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দিচ্ছেন যে ভিপি সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যখন ওবিসি সংরক্ষণ হয় তখন বিজেপিও ভিপি সিং এর সঙ্গেই ছিলেন। এভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না তো। এটা নতুন কথা কি বলছেন? কিন্তু অধিকারটা দিচ্ছেন কোথায়? অধিকার কেড়ে নেওয়া যায় না এক জিনিস, কিন্তু অধিকারটা দেওয়ার জন্য আইনসঙ্গত ব্যবস্থা নিচ্ছেন কোথায়? মহা মুশকিল। চুরি করা যায় না, কিন্তু উনি চুরি করেন, কি করা যায়? সেই রকম হচ্ছে প্রশ্ন, যে অধিকার কেড়ে নেওয়া যায় না, কিন্তু অধিকার তো কেড়ে নেওয়ার জন্যই তো উনি বিভিন্ন প্রকল্প করে বেআইনি ভাবে করছেন লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে আগামী 30 জুনের মধ্যে যে বকেয়া দিয়ে 25% রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই নির্দেশ মেনে 15 জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল, কিন্তু 17 জুন পেরিয়ে গেল। এ ব্যাপারে সরকার এখনো কোনো অবস্থান স্পষ্ট করেনি, জানিয়ে রীতিমতো একদম চাপা কোন উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের। এখন সেটা মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ না হয় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকেই বলছেন সুপ্রিম কোর্ট বলার পরে যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে সেটি আদালতের আদেশ একদম অমান্য করার সামিল। কর্মীদের যদি ছিঁড় দ্বারা শিখে থাকে, কর্মীরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পথে নামুন। কিভাবে কি করতে হয় জানা আছে, এই সরকারকে বাধ্য করতে টাকা দেওয়ার জন্য। সেই পথে কর্মীরা কি যাচ্ছেন সবাই? এখনো তো কেউ কেউ মনে করেন যে তিনি ঘেউ ঘেউ করতেই ভালোবাসেন। যারা মনে করেন যে না, ঘেউ ঘেউ না, আমি আমার অধিকারটা প্রতিষ্ঠা করেছি, কার্যকর করব, তারা পথে নামুন না একদিন। সমস্ত সরকারি কর্মচারী একদিন 5 ঘন্টার জন্য দেখুন না কি পাবে তারা। আপনি কি কর্মী সংগঠনের কে রীতিমতো পথনামার ডাক দিচ্ছেন? একেবারে আজকে কেন, প্রথম দিন থেকে ডাক দিচ্ছি। আইন যে অধিকার দিয়েছে, অধিকারকে কার্যকর করার জন্য তোমাকে প্রত্যক্ষ সংগ্রামের পথে যেতে হবে। স্যার, গ্রীষ্মকালীন ছুটির পর সুপ্রিম কোর্টে কি বিরাট বিপদে কোথাও গিয়ে পড়তে শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখা যাক আদালতে যা হবে। আমি আগাম কোনো আন্দাজের মধ্যে নেই। ডিএ মেটাতে কি একদম ঋণের পথে? গোটা রাজ্যটাই তো ঋণগ্রস্ত। নতুন কি কথা শোনাচ্ছেন? জিজ্ঞেস করবেন তো মুখ্যমন্ত্রীকে যে পশ্চিমবঙ্গে কত টাকা ঋণ আছে এবং সেই ঋণের কত টাকা জনকল্যাণমূলক কাজের জন্য আর কত টাকা নিজের প্রচারের জন্য। শেষ একটা প্রশ্ন, ফের একদম বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার অভিযোগ একদম কয়েকজন বিচারপতির জন্য বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনই মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, যেটা দেখার বিষয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীরা 26,000-এর সকলের চাকরি খেতে হবে। মুখ্যমন্ত্রী আইনি স্বস্তি দিচ্ছেন গ্রুপ সি, গ্রুপ ডি তে, আর ওরা বলছে না এটা চলবে। গোটা প্যানেল বাতিল করবে। ঐশাচিক বিবৃতি, সকলের চাকরি খাবো, যাদের লক্ষ্য মানুষের ক্ষতি করা, তাদের এরকম। আগে কুণাল বাবু হিসেব দিন তো, 26,000 কত টাকা তুলেছিল ওরা? উনি এত দরদি, 26,000 লোকের চাকরির জন্য তাদের থেকে কত টাকা তুলেছেন সেই হিসেবটা দিন না, তাহলে তো অন্য প্রশ্ন থাকে না। তাহলেই তো সত্য কথা বেরিয়ে যাবে। 26,000 লোকের চাকরি যোগ্যতার ভিত্তিতে দিয়েছেন না নিজের পকেটের ভর্তি করার জন্য দিয়েছেন? যারা অপরাধী হন না, তারা সমস্ত কাজের পেছনে অপরাধ মনস্কতায় খুঁজে বেড়ান। তার ওবিসি প্রসঙ্গে আমরা প্রশ্ন করবো যে কুণাল ঘোষ বলছে যে ভালো করে দেখুন ওবিসিতে কারা ছিলেন আইনজীবী আর বিচারপতির চেয়ারে কে ছিলেন, সেই একই কম্বিনেশন কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেবো। কি বলবেন? দেখুন, আবার বলি, সব উন্মাদ। এই দলটা হচ্ছে একটা পাগলের দল। সেই দলের যিনি মাথা বা মুখপাত্র, তিনি পাগল। পাগলের কথা উত্তর দেওয়ার মতো সময় আমার নেই। আমি আমার মূল্যবান সময় এই পাগলের কথা জবাব দেওয়ার জন্য ব্যবহার করি। আইনজীবী ফিরদৌস সামিনকে যেভাবে তিনি কটাক্ষ, অসভ্য। সভ্য সমাজে বসবাসের যোগ্য নন এরা।
তৃণমূলের মতো আরেকটা অসভ্য দল, তাদের সম্পর্কে কি বলবেন? ওদের কথাবার্তা বিশ্লেষণ করবেন, আচার আচরণ বিশ্লেষণ করবেন, একটাই সিদ্ধান্তে পৌঁছবেন যে এরা সভ্য সমাজের উপযোগী নয়। খিদিরপুরে যে অগ্নিকাণ্ড হল, সেখানে ব্যবসায়ীরা যখন অভিযোগ করছেন প্রশাসনের দিকে যে দমকলকে খবর দেওয়া হলেও রীতিমতো বিলম্বিত অনেক সময়ের পরে দমকল ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছলেন এবং ঘটনাস্থলে পৌঁছে তিনি বলছেন একদম ব্যবসায়ীদের ওপরে শুধু দায় ঠেলে দিচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, গোটা আলিপুর অঞ্চলটাকে মুখ্যমন্ত্রী রিয়েল এস্টেট প্রপার্টির জন্য ব্যবহার করতে চাইছেন। জেলের জমিকে তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন, চিড়িয়াখানার জমিকে তিনি বিক্রি করার চেষ্টা করছেন। বাজারটা চিড়িয়াখানার লাগোয়া, ওখানকার ব্যবসায়ীদের তাড়িয়ে দিতে পারলে তিনি ওই জমি অনেক দামে বিক্রি করতে পারবেন, ওর দলের লোকেরা কাটমানি অনেক উপার্জন করতে পারবে। সেটারই একটা পরিকল্পনা, এছাড়া অন্য কিছু না। আমরা নিজেরা যখন ঘটনাস্থলে পৌঁছেছিলাম, ব্যবসায়ীরা বলছেন তারা পুরোপুরি বিশ্বাসী যে এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আমি তো বললাম তো, অরফানগঞ্জে মার্কেটের জমি রিয়েল এস্টেট প্রপার্টি খাতে তুলে দেওয়ার পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে এই আগুন লাগানোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বলছেন আগুন তো আমাদের সরকার লাগায়নি, তারপরও সরকার যথাযথ ব্যবস্থা করছে পরিস্থিতি ঠিক করে দেওয়ার। এটা কি একটা সরকার? এটা কি সরকারের মুখ্যমন্ত্রীর কথা না পাড়ার ক্লাবের প্রেসিডেন্টের কথা? আমার শেষ প্রশ্ন আপনার কাছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে তার শারীরিক অবস্থার অবনতির জন্য দিল্লি এমসে। তার শারীরিক অবস্থার অবনতি সেখানে হয়েছে রীতিমতো। এমতো অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের নতুন শোনা গেল স্যার যে রীতিমতো চাকরি, এতগুলো ছেলে মেয়ের চাকরি যারা খেলো, উপরেও একটা আদালত আছে, উপরেও একটা বিচার পদ্ধতি বসে, তাই এটা কোথাও গিয়ে ঈশ্বরের বিচার। এটা কোনো সভ্য শিক্ষিত মানুষের কথা হতে পারে? একজন মানুষ অসুস্থ হয়েছেন, তার আরোগ্য কামনা করার পরিবর্তে তিনি তার মৃত্যু কামনা করছেন। যারা মুখ্যমন্ত্রী আশেপাশে ঘুরে বেড়ান, তাদের মধ্যে সামান্যতম রুচিবোধ, সংস্কৃতি বোধ থেকে থাকে, মানব বোধ থেকে থাকে, তারা সকলে মিলে এই মুহূর্তে মন্তব্যের নিন্দা করুন। এইরকম সভ্যতা বিরোধী, যুক্তি বিরোধী, বিজ্ঞান বিরোধী মানসিকতা নিয়ে ভারতবর্ষে দেশ যারা চালান এবং রাজ্য সরকার যারা দেশ চালান, তারা ভারতবর্ষের পক্ষে কলঙ্ক।